সবগুলোই চোর তৃণমূল কংগ্রেসের প্রশ্নটা হচ্ছে যে প্রত্যেকেই চাচা নিজের আপন প্রাণ বাঁচা, ফলে বাঁচার জন্য এখন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় লাইফস্টাইল যেন জীবনের প্রথমবার দেখছে, মানে ঋতব্রত এমন ভাবে কথা বলছে যেন জীবনের প্রথমবার উনার লাইফস্টাইল দেখতেন। আরে বাবা, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাইফস্টাইলের দেখেই তো তুমি ওই দলে যুক্ত হয়েছিলে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেনাপতিত্বে তোমরা তো কাজ করেছো। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সভাপতিত্বে তোমরা তো দিল্লিতে সাংসদ হয়েছিলে এবং এবারের নির্বাচনে প্রার্থী হয়েছিলে। ফলে প্রশ্নটা হচ্ছে যে এরা প্রত্যেকেই দায়ী। এরা তৃণমূল কংগ্রেস যে লুট করে এই ধরনের কাজগুলো করেছে, দিনের পর দিন এগুলো আমরা যখন প্রশ্ন তুলেছি আমাদের বলছে মিথ্যে কথা বলবেন না, কুৎসা করবেন না, আপনারা রটনা করবেন না, এরাই না বলেছে। ফলে আপনারা কেন দিনে আপনার দলের মধ্যে যখন প্রশ্নগুলো তুললে দলটা বাঁচতে পারত, প্রশ্নগুলো তুললে দুর্নীতি কিছুটা কম হতে পারত, আপনারা ঋতব্রত আপনারা সেই প্রশ্ন তোলেননি কেন? কেন আপনারা প্রশ্ন তোলেননি? একটা কথা বলি, এই যে চার্টার ফ্লাইট নিচ্ছে তার কারণ আছে, ওটা নিচ্ছে প্রাণের ভয়। মহুয়া মৈত্রর কি হাল হয়েছিল দেখেছিলে তো? মহুয়া মৈত্র যখন প্লেনে চেপেছিল, প্লেনের যাত্রীরা সেখানে কি বিজেপি যাত্রী ঢুকিয়ে বসিয়ে দিয়েছিল? সেখানে সাধারণ যাত্রীরা দেখে যা সব সুন্দর সুন্দর বাণী প্রয়োগ করেছিল, এ যদি কখনো প্লেনে সাধারণ যাত্রীদের সঙ্গে যায়, একে ঘাট ধাক্কা দিয়ে প্লেন থেকে নামিয়ে দেবে লোকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ভারতীয় জনতা পার্টি কিন্তু এখনো মনে করে যে ভয় আউট ভরসা ইন, আমরা মানুষকে ভরসা দিয়েছি। শুধু তাই নয়, আমরা মানুষের হাতে পায়ে ধরি সব সময় যে আপনারা অন্তত আইন নিজের হাতে নেবেন না, কিন্তু এই লোকগুলো দেখ করে রেখেছিল। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবচেয়ে ঘৃণ্য শব্দ হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তার এই নেতাগুলো। এবং সবচেয়ে খারাপ লাগে এটা বলতে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে একজন কারিশমাটিক লিডারের জায়গায় উন্নীত করেছিলেন, আজকে তাকে লোকে সবচেয়ে বেশি অপছন্দ করে। আর এই অভিষেক ব্যানার্জির কথা যত কম বলা যায় তত ভালো। ওপর থেকে নামিয়ে এনেছিলেন মমতা ব্যানার্জি, তিনি কাউকে বিশ্বাস করতেন না, নিজের দলের কাউকে না। সুমনরা এবিপি আনন্দে দলের জন্য গলা ফাটাতো, কিন্তু জীবনে সুমনদের কিচ্ছু জোটেনি, জুটেছিল ভাইপোদের, এবং সেই ভাইপোরা এখন সবচেয়ে ঘৃণার পাত্র। এবং তার জন্য আবার আমি বলছি, আমি কিন্তু অভিষেক ব্যানার্জির চেয়ে অনেক বেশি এই ঘটনার জন্য দায়ী করব মমতা ব্যানার্জি, কারণ তিনি কিন্তু এই সিচুয়েশন তৈরি করেছেন। তিনি নিজের হাতে তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছিলেন, নিজের হাতে ধ্বংস করে দিয়ে চলে গেলেন, এটাই কিন্তু বাস্তব। কত খাবে গো? হীরের চচ্চড়ি না সোনার ডাল না খাবে? ঘরে একটা শোয়ার বিছানা আছে, ঘরে একটা টিভি আছে, দুবেলা দুমুঠো ভাত খেতে পাও, ছেলেমেয়েরা ভালো আছে, আর কি চাও? কত চাও? কত? আমি বলছি, যে অস্টারিটির পাঠ প্রশাসনিক সভায়, এমনকি বিভিন্ন প্রচার মঞ্চ থেকে জনসভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তিনি সেটা ঘরে তার মানে প্র্যাকটিস করছেন না। ঘরে নিজের একেবারে ঘরের অন্দরে বিলাসিতার একটা বিজ্ঞাপন দাঁড় করিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজগোপাল বাবু, হ্যাঁ দেখুন, মানে তৃণমূল দলটা একটা গণতান্ত্রিক দল হিসেবেই তৈরি হয়েছিল, জিতেও ছিল ভোটে প্রতিবাদী দল হিসেবে সিপিএমের অপশাসনের বিরুদ্ধে। কিন্তু 2014 থেকেই আমরা দেখলাম যে একটা পরিবারবাদী দলে সে মোড় নেয় এবং দল মনে করে যে দলের চারপাশে যারা রয়েছে তাদেরকে ওটা বিশ্বাস করা যাচ্ছে না। এখন এই ঘরের লোককে ডাকলে বিশ্বাস করা যায়, ঘরের লোকের উত্থান আমরা দেখেছিলাম। এবং তারপরেই দেখা গেল তার যে রাজকীয় ভাবনা চিন্তা। আমরা জানি যে নির্বাচন, পিপল রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের 77 নম্বর ধারায় পরিষ্কার বলে দিয়েছে যে স্টার ক্যাম্পেনার যারা থাকবে তারা তা খুশি প্লেনে খরচা তাদের ক্যাম্পেনে যে খরচা হয় তার মধ্যে ধরা হয় না। এই সুযোগটা নিয়ে ইলেকশনের সময় করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারপরে হ্যাবিট রয়ে গেছে। এই কিছুদিন আগে দিল্লি গেছে, সেখানেও সে চার্টার ফ্লাইট রয়ে গেছে এবং সে বলছে পাশের, যেটা আমি পুরো বুঝতে পারলাম না কি বলতে চাই, আমার পাশের সিটে কে বসবে, মানে রাজা যেন তার পাশের সিটে কে বসবে না এরকমই একটা কথা বলতে চাইছেন। আমার পাশের সিটে কেউ বসাটা ঠিক নয়, এরকম একটা কথা উনি বলতে চাইছেন। এবং দেখেছি যখন উনি যাচ্ছেন, যে ধরনের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যেমন ব্যালিস্টিক একটা ব্রিফকেস নিয়ে যান, ওর কাছে ওর সঙ্গে রাজার মতন চেয়ার ব্যালিস্টিক ব্রিফকেস নিয়ে যাচ্ছে। ব্যালিস্টিক ব্রিফকেসের প্রোটেকশন শিল্ড তৈরি করে আমরা জানি। হ্যাঁ, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এরকম ধরনের লোকেরাই নাই, ও দেখছি ওটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ কোনোদিন কিছু বলেনি, আজকে সব বড় বড় কথা বলছেন। 7 ফুট মেয়ের আগে কারুকে এসব কথা বলতে দেখিনি, সবাই তাকে একদম হ্যাঁ ও যে করেছে জনজোয়ার যাত্রা সবাই গুণ গেয়েছে। এখন নানান ক্রিটিসিজম আমাদের কাছে আসছে। যাই হোক, সেটা তাদের ব্যাপার, যারা যেভাবে সমালোচনা করতে চান, যেভাবে টিকে থাকতে চান থাকবেন। কিন্তু এই ভদ্রলোক যেভাবে সে রাজকীয়
রাজকীয় ভাবনা তার সৃষ্টি করেছে। আমরা জ্যোতিবাবুর ছেলে চন্দন বসুর কথা শুনেছি, তার একটা বিস্কুট কোম্পানি নিয়ে হইচই পড়ে গেছিলো, কোনো একটা পত্রিকা বিশেষভাবে প্রতিবেদন লিখতো, কিন্তু তাকে আমরা কোনোদিন দেখিনি এইভাবে রাজকীয়ভাবে কোথাও যেতে। একটা রাজার রাজত্ব সেখানে প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে। 2026-এর নির্বাচন যদি মানুষ যদি এগিয়ে না আসতো, তাহলে এই রাজা কিন্তু পশ্চিমবঙ্গকে আবার হয়তো বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিয়ে বা অন্য কোনো একটা মারাত্মক একটা যোগসূত্রের মধ্য দিয়ে বাংলার ক্ষতি করতে পারতো, বাংলার মানুষ। মানে কিন্তু এই রাজার রাজ্যপাট চলে গেছে, কিন্তু এই রাজার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন আজকে বিদ্রোহীরা, তারপরেও কিন্তু এই রাজাকে একেবারে স্বপদে বহাল রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন 18ই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে কটাক্ষ করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এত বড় পরাজয়, কর্মীরা আক্রান্ত হচ্ছেন, এই অবস্থাতেও চার্টার্ড ফ্লাইটে যাওয়া আসা করছেন। ওনার ঔদ্ধত্য এখনো কমেনি, স্টেটাস আর কিছু নেই, জনগণ ছিনিয়ে নিয়েছে। চার্টার্ড ফ্লাইট নিয়ে হয়তো স্টেটাস বজায় রাখতে চাইছেন, কটাক্ষ করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুনুন। উনি তো নর্মাল ফ্লাইটে চড়েন না, মানে আমার তো খেয়াল পড়ছে না যে কবে উনি শেষ নর্মাল ফ্লাইটে চড়েছেন। মানে ওনার সঙ্গে চার্টার্ড ফ্লাইটটা সমার্থক। এখন ঘটনাচক্রে চার্টার্ড ফ্লাইট 1.5 কোটি টাকা অ্যাভারেজে সব মিলিয়ে পার ডে লাগে। 2 দিন, আজকে গিয়ে কাল যদি ফেরেন 3 কোটি টাকা, যদি 3 দিন থাকেন তাহলে 4.5 কোটি টাকা, 4 দিন থাকলে সেটা 6 কোটি টাকা। তো স্বাভাবিকভাবে এটা দিল্লির, আপনি বাগডোগরার কষ্ট ওরকম এসে যায় 70 লাখ টাকা পার ডে। তো এবার উনি কবে, মানে আমার তো স্মৃতিতে নেই আর কি। ধরুন আমার একটা অনুষ্ঠানের কথা মনে আছে, মানে বাগডোগরা অবধি, সম্ভবত বাগডোগরা না, হাসিমারা অবধি চার্টার্ড ফ্লাইট। হাসিমারা থেকে মানে মাঝের ডাবরি চা বাগান গাড়িতে খুব বেশি হলে 10 মিনিট লাগে, সেটাও আবার হচ্ছে একটা চপার। তো চার্টার্ড ফ্লাইট, চপার, এগুলো হচ্ছে উনি মনে করেন হয়তো ওনার স্ট্যাটাস সিম্বলের জন্য জরুরি। কিন্তু একজন এমপি যে পরিমাণে টিকিট পান বিজনেস ক্লাসের, টিকিট শেষ করা যায় না। তো গোটা বিজনেস ক্লাসটা ভাড়া করে নিলেও অনেক কম পয়সায় হয়ে যায়। কিন্তু এই যে পার্টির টাকা, এটা তো ওনার ব্যক্তিগত টাকা নয়, আমার ধারণা এটা ব্যক্তিগত টাকা নয়। এবং যা হিসেবপত্র পাওয়া যায়, এই চার্টার্ড ফ্লাইটের পেছনে কত টাকা পার্টির ফান্ড থেকে নেওয়া হচ্ছে সবাই জানে। তো এত বড় পরাজয়, কর্মীরা আক্রান্ত হচ্ছেন, মামলার খরচ, আমাদের এরকম অনেক এমএলএ আছেন যে সোনা বন্ধক দিয়ে কর্মীদের মামলার খরচ মেটাচ্ছেন, একটা পয়সা হচ্ছে কেন্দ্রীয়ভাবে পাওয়া যাচ্ছে না। সেই অবস্থায় এর আগেও গেছেন, চার্টার্ড ফ্লাইটে গেছেন, এবারও চার্টার্ড ফ্লাইটে গেলেন। মানে অবাক হওয়ার কিছু নেই। মানে উনি তো, ওনার বাহন হচ্ছে আর কি চার্টার্ড ফ্লাইট, তো উনি ওনার বাহনে চেপেছেন, সেই চেপে আবার গেছেন দিল্লি। তো এর মধ্যে মানে আমি তো এতটুকু অবাক হচ্ছি না, কারণ ওনার ঔদ্ধত্যও কমেনি, ওনার মানে দৃষ্টিভঙ্গিও, মানে প্রথম কথা চার্টার্ড ফ্লাইটটার সঙ্গে কমন লোকের কোনো সম্পর্ক নেই আর কি। আপনি বিজনেস ক্লাসের টিকিট পাচ্ছেন, বিজনেস ক্লাসে যান, সেখানে চার্টার্ড ফ্লাইটেই যেতে হবে। এমনি তো আর কোনো, মানে যেটা হচ্ছে যে স্টেটাস আর কিছু নেই, জনগণ সব স্টেটাস স্ট্রিপ অফ করে নিয়েছে। তখন চার্টার্ড ফ্লাইট দিয়ে হয়তো স্টেটাস বজায় রাখতে চাইছেন, তাই ওনার বাহন হচ্ছে চার্টার্ড ফ্লাইট। বাহনে চেপে নারদের যেমন ঢেকি, তেমনি তিনিও ওনার ঢেকি চার্টার্ড ফ্লাইটে চেপে দিল্লি রওনা হয়েছেন, সঙ্গে জোকারটাও গেছে শুনছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।